বন্ধুরা, এক্সপ্লোর উইথ নবনীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাব মন্দির নগরী ঐতিহাসিক স্থান বিষ্ণুপুরে, যা শুধু ইতিহাস প্রসিদ্ধ তার স্থাপত্য শিল্পের জন্যই নয়, সে ইতিহাস প্রসিদ্ধ সঙ্গীত খ্যাত তার নিজস্ব ঘরানায় এবং কুটির শিল্পেও পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর প্রথমে বন বিষ্ণুপুর নামে পরিচিত ছিল। এটি ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। ফিগারগুলোকে এটার দাম 50 টাকা। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো সমস্ত দর্শনীয় স্থানগুলি মন্দির নগরী বিষ্ণুপুরের, এবং তার সাথে সাথে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত ডিটেলস। আমরা যাচ্ছি খড়গপুর থেকে রূপসী বাংলা ট্রেনটি ধরে। রূপসী বাংলার সকালবেলায় টাইম হচ্ছে খড়গপুর থেকে 7:45 আর আপনার পৌঁছচ্ছে বিষ্ণুপুরে হচ্ছে 9:30টার সময়। এটা হচ্ছে কলকাতার থেকে যারা আসবেন তাদের পক্ষেও এটাই হচ্ছে বেস্ট অপশন। এটা হচ্ছে কলকাতায় সাঁতরাগাছিতে টাইম হচ্ছে 6:30 আর 9:30টার সময় বিষ্ণুপুরে পৌঁছচ্ছে। রূপসী বাংলা এক্সপ্রেস থেকে বিষ্ণুপুর স্টেশনে যে সামনে ওভারব্রিজ দিয়ে আমরা যাব, গিয়ে বাঁ দিকে গিয়ে ওখানে টোটো ধরে বাড়ি যাব। বাড়িতে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো বাইক নিয়ে। এটা হচ্ছে কাঁঠাল বৃক্ষের নিচে মা সারদা দেবীর এটি হচ্ছে নবনির্মিত মন্দির। এই কাঁঠাল বৃক্ষের এখানেই মা সারদা দেবী যখন কলকাতা যেতেন তখন এখানে বিশ্রাম নিতেন। এটি হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এটা স্টেশনের বাইরেটা, এখানে এই রিক্সা রয়েছে, সামনে গেলে আপনারা অটো টোটো সব পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের কাছে একটি লজ, প্রীতম লজ। তো আমি এরকম বেশ কিছু হোটেল থাকার জন্য আমি ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দিয়ে দেবো। তো আপনারা যখন আসবেন প্রি বুকিং করে আসবেন, কারণ যখন শীতকালে বেড়ানোর সময়ে প্রচুর রাশ থাকে, সেই সময়ে হোটেল পাওয়া যায় না, রুম অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আগের থেকে বুকিং করে আসবেন। সানি, বিষ্ণুপুরের টুরিস্ট স্পটগুলো ঘোরাতে কত টাকা নাও? ঘন্টায় কত টাকা ঘুরে? ঘন্টায় 200 টাকা। সব মন্দিরগুলো ঘুরতে 3 ঘন্টা মোটামুটি সময় লাগে। 500 টাকার মধ্যে হয়ে যাবে। 400 থেকে 500 টাকার মতো ঘন্টা 3 সময় লাগে। তোমার ফোন নাম্বারটা বলে দাও, যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, ও খুব ভালো ছেলে, ওর সাথে যোগাযোগ করে নেবেন। তো ও বিষ্ণুপুর স্টেশন থেকে আপনাদের নিয়ে গোটায় ঘুরিয়ে বিষ্ণুপুর স্টেশনে ড্রপ করে দেবে, বা আপনারা যদি কোনো হোটেলে থাকেন সেখানে ড্রপ করে দেবে। আমার নাম্বার হচ্ছে 7001743926। ঠিক আছে, আমি স্ক্রিনেও নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখবো বলে। এই বাইক নিয়ে বেরিয়েছি, আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের, এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, এখানে মন্দির নগরে বিষ্ণুপুরে সমস্ত মন্দির এবং টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখাবো। পরবর্তী ভিডিওগুলিতে এখানের আর্ট, কালচার এবং কুটির শিল্প এগুলি নিয়ে আমি ভিডিও করব। রাসমঞ্চে পৌঁছে গেছি। এই সামনের গেট দিয়ে ডান দিকে গেলেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে নিতে হবে। এই টিকিট দিয়ে আমরা 3টে মন্দির দর্শন করতে পারবো। রাসমঞ্চের এখান থেকে আপনারা গাইড নিতে চাইলে গাইড পেয়ে যাবেন। অফলাইন টিকিট মূল্য 25 টাকা, অনলাইন হচ্ছে 20 টাকা, ফরেনারদের জন্য 300 টাকা। ফরেনার অফলাইন 300 আর অনলাইনে হচ্ছে 250 টাকা। চিলড্রেন বিলো 15 ইয়ার্স ফ্রি এন্ট্রি। এক কথায় অনবদ্য। নীল আকাশের নিচে পিরামিড আকৃতির এই রাসমঞ্চটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
মল্ল রাজা বীর হামির এটির প্রতিষ্ঠাতা। আনুমানিক ১৬০০ শতাব্দীতে এই রাসমঞ্চটি প্রতিষ্ঠিত হয়। এর উপরের দিকটি পিরামিড আকৃতি, মাঝের দিকটি বাংলা চালান ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। এখানে রাস উৎসবের সময় আগে সমস্ত মন্দির থেকে রাধা কৃষ্ণকে আনীত করে এখানে পুজো হতো, রাস উৎসব হতো। এই জন্য এটার নাম রাসমঞ্চ। শীতকালে একটা আলাদাই সৌন্দর্য প্রতিটি জায়গার। এই যে কত সুন্দর ফুল ফুটেছে। এখানে রাসমঞ্চের বাইরে বেশ অনেকগুলি দোকানপাট রয়েছে, আপনারা চাইলে কেনাকাটি করতে পারেন। এই ঘোড়াগুলো কি দাম আছে জোড়া? 60 টাকা। এগুলো কিসে? পোড়ামাটির এগুলো? কি দাম পড়ে এগুলোর? এই ফটো ফ্রেম গুলো বিভিন্ন দাম। এই যে যেটা বানাচ্ছেন 550 টাকা। আচ্ছা, 10% ডিসকাউন্ট ওয়াশেবল। হ্যাঁ, আচ্ছা, এটার দাম 50 টাকা মাত্র। আর উপরে ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুমগড়। এই স্থাপত্যটি নিয়ে অনেকের অনেক রকম মত আছে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ বলেন এখানে মল্লরাজাদের শস্যাগার ছিল, আবার কেউ কেউ বলেন এটা জলের ট্যাঙ্ক ছিল। রাসমঞ্চে যে টিকিট কাটা হয়েছিল সেটাতেই আপনারা শ্যামরাই মন্দির এবং জোড়বাংলো মন্দির এই 3টে মন্দির ওই টিকিটে দেখতে পারবেন। বাকি সব মন্দিরে কোনো টিকিট মূল্য নেই। এরপরে আমরা চলে এসেছি পাঁচচূড়া মন্দির বা শ্যামরাই মন্দিরে। এই মন্দিরের 5টি বিশিষ্ট শিখর থাকায় একে পাঁচচূড়া বলা হয়ে থাকে। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই মন্দিরটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কত সুন্দর কারুকার্য করা আছে গোটা মন্দিরের গায়ে। এগুলোকে ফলো করে বালুচরী শাড়ি বানানো হয়। বালুচরীর যে ডিজাইন হয় না, এগুলো নতুন নতুন এইখানে থেকেই এগুলো নেওয়া ফিগার গুলোকে। আর এই যে কিছু কিছু ব্লক যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নতুন করে এই ব্লক গুলো লাগিয়েছে। এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, এই যে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, মানুষজন সেই জন্য এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে যাতে মন্দিরটাকে কেউ কাজ না করতে পারে। ওই জন্য বাইরের থেকে আমাদের দেখতে হবে, ওপরে ওঠা যাবে না। মন্দিরের কারুকার্য সবথেকে ভালো, এককালে উপরে উঠা যেত। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত মল্ল রাজারা রাজত্ব করে গেছেন এই বিষ্ণুপুরে। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর, এবং রাজারা সব একের পর এক বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। জোড়বাংলা মন্দিরটিও মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে ১৬৬৫ খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত হয়েছে এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি কুটিরের ন্যায় ৮ চালা রয়েছে। তাই এই মন্দিরটির নাম জোড়বাংলা। তখনকার দিনেও টাই করা আছে, পরে এইখানটাই জোড়, এই চালা দুটো চালা। হ্যাঁ, এখন হচ্ছে আবার আর্থিং বজ্রবাহ তৈরি করে রেখেছে যাতে বাজ পড়লেও যাতে কিছু না হয়, সেসব গুলো এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ, চারিদিকে টেরাকোটার কাজগুলো একেবারে অসাধারণ। জোড়বাংলা এবং শ্যামরাই দুটি সেরা টেরাকোটা মন্দিরই মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে তৈরি হওয়ায় এই সময়টাতে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট লগ্ন বলা যেতে পারে। জোড়বাংলা মন্দিরের সামনেও এরকম কিছু দোকান রয়েছে কেনাকাটি করার জন্য। এখন এসে গেছি মা মৃন্ময়ী মন্দিরে। মল্লরাজ জগৎমল্ল ৯৯৭ খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠিত করেন বলে কথিত আছে। দুর্গোৎসবের সময় ১৫ দিন ধরে পটে পুজো হয়। মল্ল রাজাদের সময় থেকে এখনো অবধি তোপধ্বনি করে পুজো হয়। আর সামনে এটি হচ্ছে বটবৃক্ষ, তার সাথে রয়েছে ৯টি বৃক্ষ।
মন্দির চত্বরে ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করা নিষেধ আছে, তাই আমি মন্দিরের বিগ্রহের কোনো ফটো দিলাম না। আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। মৃন্ময়ী মন্দিরের পূর্ব দিকে রাস্তার ধারেই রয়েছে এই রাধাশ্যাম মন্দিরটি। মল্লরাজ চৈতন্য সিং মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্যান্য একরত্ন মন্দিরের তুলনায় একটু আলাদা রকমের। এটা হচ্ছে ভোগ কক্ষ, আর এরকম একটা ভিত্তিপ্রস্তর বর্গাকার আকারে তার উপরে নির্মিত হয়েছে। মাকড়া পাথর বলে এগুলোকে। এটা হচ্ছে তুলসী মঞ্চ। এটি হচ্ছে নাট মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। রাধাশ্যাম মন্দিরের উত্তর দিকে রয়েছে রাধালালজিউ মন্দির। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরসিংহদেব চুনসুরকি প্রলেপযুক্ত মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানেও এটি হচ্ছে ভোগ কক্ষ। এটা হচ্ছে নাট মন্দির। আমরা এখন এগিয়ে চলেছি বড় পাথর দরজার দিকে। মৃন্ময়ী মন্দিরের উত্তর দিকে আছে এই বড় পাথর দরজা। এটি হচ্ছে মাকড়া পাথরের তৈরি আর বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তরুণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। এই দালানের মধ্যেই তীর, ধনুক, বর্ষা এমনকি বন্দুক ছোড়ারও ব্যবস্থা রয়েছে, যাতে শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করা যায়। নিচ থেকে এইদিকে অ্যারো, এবং এই একটা হলো হচ্ছে স্ট্রেট নয়, ডায়াগোনাল আছে, মানে কামানটা এই উঁচুটাতে এখানে কামান দাগা হয় দুর্গাপুজোর সময়। অষ্টমীর দিন এখানে ফার্স্টে কামান দাগা হয়। সন্ধিক্ষণের পুজোটা এখানে কামান দাগার সাথে সন্ধিক্ষণের পুজো শুরু হয়, এবং এই আওয়াজ শুনে গোটা বিষ্ণুপুর বাসীদের যেখানে যেখানে পুজো হয় সেখানে এই আওয়াজ শুনে এই সন্ধিক্ষণের টাইমটাকে দেখা হয়। এটা হচ্ছে ছোট পাথর দরজা। ছোট পাথর দরজার উত্তর পূর্বে কোণায় অবস্থিত এই পাথরের রথটি। অপূর্ব সৌন্দর্যময় এই পাথরের রথটি মাকড়া পাথরের দিয়ে তৈরি। আমরা দুপুর 11:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন ঘড়িতে 1:30 বাজে। তো যাব এখন লাঞ্চ করতে। এখন আমরা চলে এসেছি মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানেও আপনারা চাইলে থাকতে পারেন। খুব ভালো থাকার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। যা যা মাছ আছে বলো। কাতলা, রুই পোস্ত, চারা পোনা। বলুন কি মাছ খাবেন? কাতলা, রুই পোস্ত, চারা পোনা, আর কিছু আছে? আর বল। পরে দারুণ খেলাম এখানে। এমনি থালিটা যেটা ছিল দেখতেই পেলেন, সেটা 120 টাকা করে, চারাপোনা 50 টাকা, চিকেন 100 টাকা। খাবারের কোয়ালিটি এবং খাবার নিয়ে কোনো কথা হবে না। এরপরে বাকি যে স্পটগুলো আছে ওগুলো ঘুরে আর বিষ্ণুপুর ভ্রমণে এসে অবশ্যই দেখতে হবে এই দলমাদল কামান অথবা দলমর্দন কামান। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ দমন। এই দলমাদল কামান ঘিরে অনেক ইতিহাস রয়েছে। যাই হোক, আমরা সেই সব ইতিহাসে যাচ্ছি না। তো এই দলমাদল কামানটি 63টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 3.8 মিটার, ডায়া হচ্ছে 30 সেন্টিমিটার, আর ওজন হচ্ছে 112 কুইন্টাল। দলমাদল কামানের ঠিক পাশেই রয়েছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির। মাকড়া পাথরের তৈরি এই একরত্ন মন্দিরটি হচ্ছে নন্দলাল মন্দির। আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে এই একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির পাশেই রয়েছে একটি পাথরের রথ।
সমস্ত মন্দিরগুলোই একটা বর্গাকার বেদির উপরে অবস্থিত। আর এইটা হচ্ছে রাধা মাধব মন্দির। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আমরা এই কমপ্লেক্সে আরেকটা এই যে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। বিষ্ণুপুরে প্রচুর ছোট বড় প্রচুর মন্দির রয়েছে। তো সমস্ত মন্দির একদিনে দেখা সম্ভব নয়, তো একদিনে যতটুকু আপনারা 2.5 ঘন্টা 3 ঘন্টা একটু সময় বেশি নিয়ে 3 ঘন্টার মধ্যে যতটুকু দেখা যায় মোটামুটি আপনার দেখতে পারবেন। এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়। মন্দিরটি ঈষৎ বাঁকানো ছাদের কেন্দ্রস্থলে একটি সপ্তরথ চূড়া বা রত্ন রয়েছে। মন্দিরের চারিদিকে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড় মন্দির শ্রেণীটি অবস্থিত। বর্তমানে এই জোড় মন্দির চত্বরেই শুরু হয়েছে পোড়ামাটির হাট। একদিনে বিষ্ণুপুর ভ্রমণে আপনারা এই সব স্থানগুলি দেখে নিতে পারবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানগুলির এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে যে এগুলো এখনো বর্তমানে অমলিন হয়ে রয়ে গেছে। আর এখানে মন্দির, ইট, পাথর সেই ইতিহাসকে আজও বহন করে চলেছে। আর এই স্থানে আপনি একবার আসলে বারবার আসতে মন চাইবে, আর অবশ্যই দাগ কেটে যাবে আপনার মনে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।